হ্যালো স্টুডেন্টস, আই হোপ ইউ আর অল ওয়েল। তোমরা সকলে খুব ভালো আছো। চারিদিকে খুব প্যান্ডেমিক ছড়াচ্ছে, কোভিডের সিচুয়েশন, খুব সাবধানে থাকবে, ভালো থাকবে। আজকে আমার এই ভিডিওটা যেটা নিয়ে তোমরা নিচে ডেসক্রিপশনে দেখে ফেলেছো, সম্ভবত টাইটেলে দেখেছো, মডেল অ্যাক্টিভিটি টাস্ক টোয়েন্টি 2022 2022-এর ক্লাস 10-এর যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক আছে সেই বিষয়টা নিয়ে আমি ভিডিওটা করেছি। এখানে তোমাদের প্রতি কটা সাবজেক্ট দেওয়া থাকবে, আর ডেসক্রিপশনে আমি সাবজেক্ট ওয়াইজ টাইমটাও দিয়ে দেবো। একটা ভিডিওতেই তোমরা কমপ্লিট ইউনিট পেয়ে যাবে, প্রত্যেক কয়টা সাবজেক্ট পেয়ে যাবে। ভিডিওটা একটু বড় হতে চলেছে, একটু ধৈর্য নিয়ে সময় করে দেখবে। আশা করি এটা তোমাদের জন্য খুব হেল্পফুল লাগবে। সো আমরা ক্লাসটা শুরু করি। আমরা শুরু করব সবার প্রথমে বাংলা নিয়ে। বাংলায় যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে আমাদের জ্ঞানচক্ষু থেকে করা হয়েছে, এবং প্রতি কয়টা কোশ্চেন সেই চ্যাপ্টার থেকেই এসছে। তো প্রথম প্রশ্ন, তপনের মেসোমশাই যে পত্রিকায় সম্পাদককে চিনতেন, যে পত্রিকার সম্পাদককে চিনতেন, তোমরা জানো তার উত্তর কি? সন্ধ্যাতারা। সন্ধ্যাতারার সম্পাদককে মেসোমশাই চিনতেন। দ্বিতীয় প্রশ্ন, তপনের লেখা প্রথম গল্পটির নাম। তার লেখা প্রথম গল্পটির নাম প্রথম দিন। কি বিষয় নিয়ে লেখা ছিল? তার বিদ্যালয়ের প্রথম দিনের অভিজ্ঞতার ওপরে। তপনের লেখা গল্প তার মেসোমশাইয়ের কাছে পৌঁছে দিয়েছিল তপনের কে? ড্যাশ, তপনের ছোট মাসি। এই ছিল এমসিকিউ টাইপের কোশ্চেন্স। এই তিনটে কোশ্চেনের পর যেটা আসবে, তিনটে 1 নম্বরের প্রশ্ন। এমন সময় ঘটলো সেই ঘটনা। উদ্ধৃতাংশ কোন ঘটনার কথা বলা হয়েছে? আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পের উদ্ধৃতাংশে সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে ছোট মাসি ও মেসোমশাই তপনের বাড়িতে আসার কথা বলা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, ক্রমশ ও কথাটা ছড়িয়ে পড়ে। কোন কথাটা ছড়িয়ে পড়ে? আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে ছোট মেসো সন্ধ্যাতারা পত্রিকায় তপনের লেখা প্রথম দিন গল্পটি প্রকাশ করিয়ে দেওয়ার পূর্বে একটু আধটু সংশোধন করে দিয়েছেন, এই কথাটা ছড়িয়ে পড়ে। বুকের রক্ত ছলকে ওঠে তপনের। কখন তপনের এমন পরিস্থিতি হয়েছিল? আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে ছোট মেসোর হাতে সন্ধ্যাতারা পত্রিকা দেখে তপনের বুকের রক্ত ছলকে ওঠে। এই বলে 1 নম্বরের প্রশ্নগুলো শেষ হলো। আমার যদি মনে হয় তোমাদের শব্দগুলো খুব তাড়াতাড়ি মনে হচ্ছে, তোমরা ভিডিওটা পজ করে নিয়ে স্ক্রিন থেকে দেখে কিন্তু উত্তরগুলো লিখতে পারো, অথবা উত্তরটা বুঝে নিয়ে নিজেদের ভাষায় লিখতে পারো, সেটা বোধহয় বেশি ভালো হবে। তো এবার আসি পরের উত্তরটায়, যেখানে আছে কম বেশি 60টি শব্দে উত্তর লেখো। 3টি প্রশ্ন, 3 নম্বর করে। সরি। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে কেন অলৌকিক বলা হয়েছে? আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে তপনের লেখা প্রথম দিন গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছেপে বের হওয়ার ঘটনাকে অলৌকিক বলা হয়েছে। তপনের লেখা গল্প ছাপা হয়ে প্রকাশিত হবে, এটা ছিল তার কল্পনার অতীত। ফলে মেশোর হাতে সন্ধ্যাতারা পত্রিকা দেখে তপনের বুকের রক্ত ছলকে ওঠে। সত্যি তার গল্প ছাপা হয়েছে, এবং সে লেখা হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে, তাই এই ঘটনা অলৌকিক বলা হয়েছে। এটা এর দ্বিতীয় প্রশ্ন। কোন ঘটনা কেন অলৌকিক বলা হয়েছে? কেন অলৌকিক বলা হয়েছে এর জন্য 2 নম্বর। পরের প্রশ্ন, যদি কখনো লেখা ছাপাতে হয়, ছাপাতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে। কখন তপন এমন সিদ্ধান্ত নিয়েছিল? কেন তার এমন সিদ্ধান্ত? আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে সন্ধ্যাতারা পত্রিকায় তপনের লেখা প্রথম দিন গল্পটি ছেপে বের হওয়ার পর সে এমন সিদ্ধান্ত নিয়েছিল। ছোট মেশো সন্ধ্যাতারা পত্রিকায় তপনের লেখা প্রথম দিন গল্পটি প্রকাশ করিয়ে দেন। তপন তার মাকে গল্পটি পড়ে শোনাতে গিয়ে দেখে সংশোধনের নামে ছোট মেশোই লেখার আগাগোড়া বদলে দিয়েছেন। ছেপে আসা গল্পে তার কৃতিত্ব এতটুকু অবশিষ্ট নেই। লজ্জায় অপমানে তপন ভেঙে পড়ে, এবং তার মনে হয় ওই দিনটি যেন তার জীবনের সবচেয়ে দুঃখের। তাই তার এমন সিদ্ধান্ত। গল্প ছেপে আসার পর যে আহ্লাদ হওয়ার কথা, সেই আহ্লাদ তপনের না হওয়ার কারণ কি? কেন দিনটি তার কাছে সবচেয়ে দুঃখজনক হয়ে উঠল? আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে ছোট মেশো সন্ধ্যাতারা পত্রিকায় তপনের লেখা প্রথম দিন প্রকাশ করিয়ে দেওয়ার পূর্বে সংশোধনের নামে লেখার আগাগোড়াই বদলে দিয়েছেন। ছেপে আসা গল্পে তার কৃতিত্ব এতটুকু নেই,
তাই গল্প ছেপে আসার পর যে আহ্লাদ হওয়ার কথা তা তপনের হয় না। সন্ধ্যাতারা পত্রিকায় তপনের লেখা প্রথম দিন গল্পটি প্রকাশিত হওয়ার পর তপন তার মাকে গল্পটি পড়ে শোনাতে যায়। সে দেখে সংশোধনের নামে ছোট মেশোই লেখার আগাগোড়া বদলে দিয়েছেন। ছেপে আসা গল্পে তার কৃতিত্ব এতটুকুও অবশিষ্ট নেই। লজ্জায় অপমানে তপন ভেঙে পড়ে এবং তার মনে হয় ওই দিনটি যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। এটাই প্রশ্নের দ্বিতীয় ভাগ। তো এইভাবে প্যারা করে তোমাদেরকে প্রশ্নগুলো লিখতে হবে এবং যখনই আমরা গল্পের নামটা লিখবো সিঙ্গেল ইনভার্সন কমার ভেতরে সেটাকে লিখবো। এবং যেমন এখানে পত্রিকার নামের ক্ষেত্রেও কিন্তু কোথায় ছাপা হয়েছিল সেখানেও কিন্তু আমরা ইনভার্সন কমা ব্যবহার করেছি। সুতরাং এইভাবে তোমরা কিন্তু সুন্দর করে পয়েন্ট করে প্যারা স্ট্যান্ডার করে এইভাবে কিন্তু তোমরা লিখবে। এরপরে আসি কম বেশি 150টি শব্দে নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো। নাম্বার থাকবে 5। জ্ঞানচক্ষু গল্প অনুসারে তপনের জ্ঞানচক্ষু কিভাবে উন্মিলিত হয়েছিল তা আলোচনা করো। তো দেখি কি বলা আছে। আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পটিতে জ্ঞানচক্ষু বলতে একজন মানুষের অন্তর্দৃষ্টি জাগরণকে বোঝানো হয়েছে। গল্পটিতে তপন দুইবার জ্ঞানচক্ষু উন্মোচনের কথা বলা হয়েছে। প্রথমবার তা আপাতত ক্ষণিকের জন্য হলেও পরবর্তীকালে যে জ্ঞানচক্ষু খুলেছিল তা যথেষ্ট ব্যঞ্জনাধর্মী ছিল। তপনের ধারণা ছিল লেখকেরা আর পাঁচটা সাধারণ মানুষের মতো নয়, তারা অন্য রকমের ধারায় তারা অন্য রকম ধরাছোঁয়ার বাইরে। কিন্তু নতুন মেশোকেই দেখে তার জ্ঞানচক্ষু খুলে গেল, অর্থাৎ লেখক যে আমাদের মতনই সাধারণ মানুষ তা তপন উপলব্ধি করতে পারলো। পরবর্তীকালে মেশোর সুবাদে তপনের লেখা প্রথম দিন গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়, কিন্তু বাড়িতে সমবেত সকলে আত্মীয়ের সামনে গল্পটি পাঠ করতে গেলে সে চমকে ওঠে। সংশোধনের নামে মেসোমশাই লেখার মৌলিকতা পুরোটাই নষ্ট করে দিয়েছেন। তপনের লেখা মৌলিকতা সেখানে খুঁজে পাওয়া ভার। নিজের লেখা পড়তে গিয়ে অন্যের লেখা পড়া ও ধন্য ধন্য শোনার মধ্যে দিয়ে যে লজ্জা অপমান তার সাহিত্যিকারের জ্ঞানের দৃষ্টিকে তার সত্যিকারের জ্ঞানের দৃষ্টিকে জাগ্রত করে। এইভাবেই তপনের আত্মমর্যাদাবোধ জাগরণের মধ্য দিয়ে তপনের জ্ঞানচক্ষু উন্মোচিত হয়েছিল। এই কয়টা প্রশ্নই কিন্তু তোমাদের বাংলায় থাকছে। এইভাবে বাংলাটা আমাদের শেষ হলো। এর পরবর্তীতে আমরা এখন আসব নেক্সট সাবজেক্টের দিকে। এবার আসি তোমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশের দিকে, যেখানে আমরা ইংরেজির যা তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক আছে জানুয়ারি পার্টটা আমরা পুরো কমপ্লিট করব। তো দেখা যাক কি বলেছে তোমাদের। এখানে অ্যাক্টিভিটি ওয়ানে দেওয়া আছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ সুইটেবল ফেশিয়াল ভার্বস ফ্রম দ্য গিভেন লিস্ট, চেঞ্জ দ্য ফর্ম অফ ভার্বস ইফ নেসেসারি, write the answer in the given space. One extra phrasal verb is given in the list. দুটো প্রশ্ন, 2 নাম্বার, অর্থাৎ 2 × 4, প্রতিটা 2 নাম্বার করে 4 নাম্বারের জন্য। তো দেখছি দ্য ম্যানেজার রিজেক্টেড দ্য প্রপোজাল। তো রিজেক্টেড এর জন্য আমরা ইউজ করতে পারবো এখানে টার্ন ডাউন। টার্ন ডাউনটা এখানে হবে, এখানে টার্ন লেখা আছে, এখানে টার্ন লেখা আছে। সো স্টাডি কেয়ারফুলি, ভালোভাবে দেখে কিন্তু উত্তরটা করবে। ঠিক আছে। দ্বিতীয় প্রশ্নটাতে লেখা আছে শি ক্যান নট টলারেট ব্যাড হ্যাবিটস। তো টলারেটকে আমরা এখানে কি করব, পুট আপ উইথ, যেটা ছিল এখানে পুট আপ উইথ এটাই বসিয়ে দেব, অর্থাৎ সিট ডাউনটা এখানে ইউজ হবে না। ওকে, তো কমপ্লিট আমাদের প্রথম পার্টটা। অ্যাক্টিভিটি 2 তে চলে আসি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশন। প্রিপোজিশনের ইউজ করে আমাদেরকে ব্ল্যাঙ্কস ফিল করতে হবে। ঠিক আছে। ওয়াক স্লোলি ইউ উইল ফল। ঠিক আছে। ইফ ইউ ডোন্ট ওয়াক স্লোলি ইউ উইল ফল, প্রথমটা অ্যান্সার। ঠিক আছে। সেকেন্ড ওয়ান কি বলছে, সালমা ওন দ্য ফার্স্ট প্রাইজ আই নো ইট। তো এটাকে যদি আমি করি তাহলে হবে কি, আই নো দ্যাট সালমা ওন দ্য ফার্স্ট প্রাইজ। অ্যান্ড নাম্বার সি, হি ক্যান নট কাম, his brother cannot come. Okay, so neither he nor his brother can come. ওকে, সো এইভাবে আমাদের অ্যাক্টিভিটি 2 কমপ্লিট হয়ে গেল। অ্যাক্টিভিটি 3 তে কি দেওয়া আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশনস। ঠিক আছে। 1 নাম্বার করে থাকবে, আমাদেরকে 3টা ফিল করতে হবে। দ্য ম্যান সেট ড্যাশ দ্য চেয়ার, অন দ্য চেয়ার। দ্য বডি ডিভাইড ইনটু দ্য রিভার, দ্য বয় ডাইভড ইনটু দ্য রিভার। ওকে, দ্য বয়।
ওকে। আর she is going dash school, she is going to school। ওকে, সো অ্যাক্টিভিটি 3 কমপ্লিট। অ্যাক্টিভিটি 4 এ দেখি কি বলছে। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অন দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। ওকে, 10 পয়েন্ট আমাদেরকে ইউজ করে আমাদেরকে কিন্তু এই প্যারাগ্রাফটা লিখতে হবে। কি লেখা আছে? পাওয়ারফুল medium, one of the most important point, powerful medium provides information benefit of reading newspaper, ডেমেটিস অ্যান্ড হচ্ছে কনক্লুশন। ঠিক আছে, সো দেখি আমরা ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার বলে একটা হেডলাইন দিতে হবে, মানে যেটা প্রথমে নিয়ম আছে আমাদের, যে কোনো প্যারাগ্রাফ লেখার সময় একটা সুইটেবল টাইটেল ইউজ করতে হবে। ঠিক আছে, টাইটেলটা আমরা এখানে দিয়ে দিলাম এবং তারপরে শুরু করব। রিড দ্য নিউজ পেপার ইজ ওয়ান অফ দ্য মোস্ট বেনিফিশিয়াল হ্যাবিটস, ইট হেল্প আস টু গেট টু নো দ্য ওয়ার্ল্ড current affair, we are getting to know about the latest events from a reliable source. We also get to know about different politics, economics, entertainment, industry, sports, and much more. Also, newspaper help us in finding job. Most companies post advertisement for job vacancies in newspapers. Unfortunately, while having so many benefits, the habit of reading newspapers is dying. Besides, electronic gadgets are more convenient, so people don't bother to pick up a newspaper. Also, reading it becoming an endangered habit. Everything is comfortable and visual now that nobody wants to read paper, books, letter, etc. People will prefer to watch the news on TV, their smartphones, but will not read a newspaper. To add it to this, the internet has made it worse. As a result, everybody is turning lazy. No one wants to read, and this is affecting the vocabulary skill of the younger generation. People do not know how to spell and depend on autocorrect to correct their mistakes. Perhaps the most dangerous is the spread of false news. If people would read more newspapers and stop reading every second article on Facebook, perhaps this incident would not be as unfortunate as they are right now. That is all. সো এইখানে তোমাদের সুন্দর একটা ভাবে প্যারাগ্রাফটা দেওয়া আছে, শুধু আমার চোখে একটা ছোট্ট মিস্টেক পড়লো। সেখানে হচ্ছে এখানে একটা লাইনে, যেমন এইখানে আমি হাইলাইট করছি, উই আর হবে, এখানে আর ই লেখা আছে, এ আর ই, আরটা বাই মিস্টেক বসানো হয়নি। তো তোমরা এখানে একটা এ অ্যাড করে নেবে। তো তোমরা ভিডিওটাকে পজ করে নিয়ে কিন্তু এই প্যারাগ্রাফটা লিখে নিতে পারো। এরপরে যদি তোমাদের মনে হয় এর বাংলা মানে চাই বা অন্য আরো কিছু হেল্প চাই, তোমরা কাইন্ডলি আমাকে কমেন্টসে জানাবে, আমি ডেফিনেটলি তোমাদের জন্য সেই ভিডিওটা বানাবো। চলো আমরা এবার চলে যাই তার নেক্সট পোর্শনে, দেখি এবার নেক্সট সাবজেক্ট আমাদের কি আসছে। এবার আমরা তোমাদের যে ভূগোল রয়েছে, ভূগোল নিয়ে আলোচনা করব, ক্লাস 10 মডেল অ্যাক্টিভিটি, জানুয়ারি 2022। সো জিওগ্রাফিতে প্রথম যে প্রশ্নটাই আমাদের হাতে আছে সেটা হচ্ছে কি, বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো। ঠিক আছে, তো আমরা দেখব কোনটা ঠিক উত্তর। তিনটে প্রশ্ন থাকবে, 1 নাম্বার করে, টোটাল 3 নাম্বার আছে। নিচে যে প্রক্রিয়াটি বহির্জাত প্রক্রিয়া নয় সেটি হলো আবহবিকার, বহির্জাত প্রক্রিয়া, অগ্নিভবন, বহির্জাত প্রক্রিয়া, পুঞ্জিত ক্ষয়, বহির্জাত প্রক্রিয়া। অগ্নুগম যেটা আছে সেটা বহির্জাত প্রক্রিয়া না, ভলকানিক ইরাপশন বলা হয়। ও আগ্নেয় পর্বতের মুখ দিয়ে যে লাভা বেরিয়ে আসে, সেই প্রক্রিয়াটা বহির্জাত প্রক্রিয়া নয়। যে প্রক্রিয়ায় নদী বাহিত প্রস্তরখণ্ড পরস্পর ঘর্ষণের ফলে ভেঙে গিয়ে নুড়ি, বালি প্রভৃতিতে পরিণত হয় তাকে বলে অবঘর্ষ ক্ষয়। দ্রবণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় বা ঘর্ষণ ক্ষয়, এই ধরনের ক্ষয়কে বলে ঘর্ষণ ক্ষয়। ঠিক জোড়াটি নির্বাচন করো। ঠিক আছে, ঠিক জোড়াটি নির্বাচন করো হচ্ছে নদী। প্রথম যে প্রশ্নটা আছে, নদীর অধিক নিম্নক্ষয় প্লাবনভূমি, নদীর অধিক পার্শ্বক্ষয় গিরিখাত, নদীর গতিপথে কঠিন শিলার নিচে কোমল শিলার অবস্থানকে জলপ্রপাত বলে, নদীর উচ্চ গতিতে অধিক ক্ষয়কাজ
বদ্বীপ। এগুলো কোনোটাই নয়। গ নম্বর উত্তরটা সঠিক উত্তর। নদীর গতিপথে কঠিন শিলার নিচে কোমল শিলার অবস্থানকে জলপাত বলে। তো উত্তরে তোমরা এটা লিখবে। এবার কি বলেছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। মরু অঞ্চলের বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে পেডিমেন্টের সম্মুখে গড়ে ওঠা সঞ্চয়িত ভূমিরূপ হলো বাজাদা। ঠিক আছে, বানানটা দেখে নেবে, বাজাদা, বাজাদা। নদী ক্ষয় কার্যের ফলে নদী খাতে সৃষ্টি গর্ত হলো মন্থনকূপ বা পটহোল। ঠিক আছে, পটহোল। এবার আমরা দেখব ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। ঠিক আছে, তিনটা 3 নাম্বার আছে, এর জন্য তিনটে করতে হবে আমাদেরকে। তো একবারে দেখে নিচ্ছি উত্তরটা কি হবে। উত্তরটা প্রথম, নদীর ক্ষয় বহন সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ হলো অশ্বক্ষুরাকৃতি হ্রদ। অশ্বক্ষুরাকৃতি হ্রদ করার সময় এই তিনটে জিনিসই একসাথে কাজ করে। এটা কিন্তু উত্তর তোমাদের। হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপকে বলা হয় এরিটি। আর বায়ুর অপসারণ সৃষ্টি গর্ত, বায়ু প্রবাহের পরে যে সৃষ্টি গর্তটা হয়, গর্ত তৈরি হয়, তাকে বলে ব্লো আউট। ঠিক আছে, এবার মরুদ্যান কিভাবে সৃষ্টি হয়। মরু অঞ্চলে বায়ু অপসারণ প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে কোনো একটি অঞ্চলে বালিরাশি অপসারিত হতে থাকলে অঞ্চলটি ক্রমশ অবনমিত হয়ে পড়ে। পড়তে পড়তে এক সময় ভৌম জল উন্মুক্ত হয়ে পড়ে। ফলে ওই স্থানে জলাশয় সৃষ্টি হয় এবং ক্রমশ উদ্ভিদ জন্মে অঞ্চলটিকে মনোরম পরিবেশ তৈরি হয়। শুষ্ক মরু অঞ্চলের মধ্যে এরকম ভাবে মরুদ্যান সৃষ্টি হয়। উদাহরণ, সৌদি আরবের রাজধানী রিয়াদ একটি আদর্শ মরুদ্যান। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। এর পরের প্রশ্ন হচ্ছে, উঁচু পর্বত উপত্যকায় ক্রেভসের উপস্থিতি পর্বতারোহীদের সমস্যার অন্যতম কারণ কেন। সংক্ষেপে এর ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। তোমাদের চ্যাপ্টার যেটা আছে প্রথম দিকে, সেখানে কিন্তু ডিটেলসে কিন্তু এই সবগুলো প্রশ্ন এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা উত্তরে আসি। পর্বত ও হিমবাহর গায়ে, এই বানানটা ভুল আছে, গায়ে বানানটা ঠিক করবে, যে অসংখ্য ক্রেভস থাকে সেগুলি পর্বতারোহীদের অভিযানের পথে বাধা সৃষ্টি করে। অনেক সময় এই ফাটলগুলি পর্বতারোহীতে পড়ে গিয়েও প্রাণ হারান অথবা মারাত্মক চোট পান। তোমরা এখানে একটা লাইন অ্যাড করতে পারো যে এই কেভস গুলোর ওপরে পাতলা বরফের আস্তরণ থাকে। ঠিক আছে, যার ফলে ওপর থেকে দেখে বোঝা যায় না নিচে বড় গর্ত আছে, ওপরে পাতলা বরফের আস্তরণ দেখে পর্বতারোহী ওর উপরে দাঁড়ালে ভেঙে নিচে পড়ে যায়। ঠিক আছে, তো এইটাকে বলা হয় কিন্তু ক্রেপস। ঠিক আছে, খুব ভয়ঙ্কর একটা জিনিস। এর পরে আসি আমরা 4 নম্বর প্রশ্নে। মরু সম্প্রসারণ রোধে 3টি উপায় উল্লেখ করো। মরু সম্প্রসারণ যারা জানো না তাদেরকে বলে রাখি, মরুভূমির যে বৃদ্ধিটা হচ্ছে, তুমি জানো আমাদের ভারতেও মরুভূমি রয়েছে, রাজস্থানে। নাম কি কমেন্টে জানাবে। ঠিক আছে, তো এবার সেই মরুভূমি কিন্তু ধীরে ধীরে বেড়ে চলেছে বিভিন্ন কারণে, এবং কি কারণের জন্য বেড়ে চলেছে এবং কি করলে সেটাকে আমরা আটকাতে পারবো, এখানে 3টা উপায় চেয়েছে যে কি করলে মরুভূমিটা বিস্তার বন্ধ হবে। সবার আগেই মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, বৃক্ষরোপণ। মরু সম্প্রসারণ রোধের জন্য নির্বিচারে বৃক্ষচ্ছেদনের পরিমাণ হ্রাস করতে হবে এবং মরুভূমির প্রান্তে খরা সহনশীল বৃক্ষ ও লতা গুল্ম রোপণের দ্বারা গ্রিন ওয়াল তৈরি করে চলনশীল বালিয়াড়িগুলিকে স্থিতিশীল করতে হবে। ঠিক আছে, বৃক্ষরোপণ করতে হবে। 3 নম্বর, সৃষ্টি। মরুভূমি সম্প্রসারের জন্য মরু অঞ্চলে অগভীর বালিস্তরে খাড়া প্রতিরোধী ঘাস লাগিয়ে কৃত্রিম তৃণস্তর সৃষ্টি করতে পারবে, কারণ এই তৃণস্তরই মরু অঞ্চলের শিথিল বালিকে ঢেকে দেয় বলে ওই বালি এক স্থান থেকে অন্য স্থানে উড়ে যাওয়ার সম্ভাবনা হ্রাস পায়। পশুচারণ নিয়ন্ত্রণ। মরুভূমির প্রান্তে অনিয়ন্ত্রিতভাবে পশুচারণ করলে তাদের পায়ের খুরের আঘাতে মৃত্তিকার উপরিভাগ থেকে তৃণগুলি তৃণতুর অপসারিত হয়ে যায়, ফলে মরুভূমি সম্প্রসারণ ঘটে। তাই মরু সম্প্রসারণ রোধের জন্য পশুচারণের পরিমাণ নিয়ন্ত্রণ করতে হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা মরুভূমিকে যে তার সম্প্রসারণ আছে সেটাকে কিন্তু আমরা রোধ করতে পারি। ঠিক আছে, এবার আসি আমরা 5 নম্বরের প্রশ্নে, যেখানে লেখা আছে ঝুলন্ত উপত্যকা ও রসমাতানের সৃষ্টির প্রক্রিয়া সচিত্র বিবরণ দাও। এটাও তোমরা তোমাদের বইয়ের থেকে পেয়ে যাবে এবং সেখানে খুব সুন্দর একটা ছবি আছে, যদিও আমরা এখানে ছবি প্রোভাইড করেছি, তোমরা চাইলে তোমাদের বইয়ের ছবিটাও এখানে আঁকতে পারো। সবার আগে আসি ঝুলন্ত উপত্যকা কাকে বলে। উপত্যকা হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে সমস্ত রকম ভূমিরূপের সৃষ্টি হয়, ঝুলন্ত উপত্যকা বা হ্যাঙ্গিং ভ্যালি হলো তাদের মধ্যে অন্যতম একটি ভূমিরূপ। নদী অববাহিকার উপনদীগুলি যেমন মূল নদীতে এসে মিলিত হয়, তেমনি পর্বত্য অঞ্চলে ছোট ছোট উপহিমবাহগুলি প্রধান হিমবাহের সঙ্গে মিলিত হতে থাকে। অধিক ক্ষয়কার্যের ফলে প্রধান হিমবাহ
উপত্যকাগুলি ছোট ছোট হিমবাহ উপত্যকাগুলির তুলনায় অনেক বড় ও গভীর হয়। এই অবস্থায় হিমবাহ সরে গেলে মনে হয় যেন ছোট ছোট হিমবাহ উপত্যকাগুলির প্রধান হিমবাহ উপত্যকার ওপর ঝুলন্ত অবস্থায় রয়েছে। তখন একে ঝুলন্ত উপত্যকা বা হ্যাঙ্গিং ভ্যালি বলা হয়। ঝুলন্ত উপত্যকা থেকে হিমবাহ সরে গেলে এর প্রান্তভাগে গভীর খাড়া ঢালের সৃষ্টি হয়। তখন উপহিমবাহ উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত নদী এই খাড়া ঢাল বেয়ে প্রবল বেগে নিচে দিকে ঝাঁপিয়ে পড়ে জলপ্রপাতের সৃষ্টি করে। এই ছবিতে তোমরা বুঝতে পারছো যে এখান থেকে উপহিমবাহগুলো থেকে নদীর সৃষ্টি হয়েছে এবং প্রধান হিমবাহের ওপরে সেটা পড়েছে এবং এখানে একটা জলপ্রপাতের মতন জিনিস সৃষ্টি হয়েছে। তো এই ছবিটা তোমাদের বইয়ে দেওয়া আছে, ঝুলন্ত উপত্যকার ছবি। উদাহরণ হিসাবে ভারতের গাড়োয়াল হিমালয়ের বরীন্দ্রনাথের কাছে নর পর্বতের নিচের দিকে কুবের উপত্যকা এরকম ঝুলন্ত উপত্যকার প্রকৃষ্ট উদাহরণ। রসে মাতানে অনেক সময় উপত্যকার মধ্যে উঁচু ঢিপির মতো কঠিন শিলাখণ্ডের ওপর দিয়ে হিমবাহ প্রবাহিত হয়। অবঘর্ষ প্রক্রিয়ায় হিমবাহের ক্ষয়কার্যের ফলে হিমবাহের প্রবাহের দিক অর্থাৎ প্রতিবাদ ঢালে শিলাখণ্ডটি মসৃণ ও চকচকে হয়ে ওঠে এবং বিপরীত দিকটি অনুবার ঢাল উৎপাটন প্রক্রিয়ায় অমসৃণ ও খাঁজকাটা হয়ে যায়। পার্বত্য হিমালয়ে ক্ষয়কার্যের ফলে শক্ত শিলাখণ্ডে গঠিত একদিকে মসৃণ এবং আর একদিকে এবড়ো খেবড়ো ওই রকম শিলাখণ্ড বা ঢিবিকে রসে মাতানে বলা হয়। রসে মানে হলো পর্বত্য অঞ্চলে হিমবাহের ক্ষয়কার্যের একটি উল্লেখযোগ্য নিদর্শন। ঠিক আছে, তোমরা রসের মাতানের ছবিও তোমাদের বইয়ে পেয়ে যাবে। এরকম ভাবে রসের মাতানো হয়, এখানে উৎপাটন প্রক্রিয়া চলছে, এখানে অবঘর্ষ প্রক্রিয়া চলছে, ওপরে হিমবাহের স্তর রয়েছে। তো এটা একটা রসের মাতানের ছবি, তোমরা এইভাবে নোটসটা লিখে ছবিটা পাশে দিয়ে দেবে। তো এইখানেই তোমাদের ভূগোলেরও যে মডেল অ্যাক্টিভিটি ছিল সেটা শেষ হলো। আমরা এরপরে পরবর্তী বিষয়ে আসি। তো স্টুডেন্ট, এবার আমরা আসবো ম্যাথসে, অঙ্কে। অঙ্ক আমি দেখেছি অনেক ছাত্রের কাছে খুব ভয়ের একটা বিষয়, কিন্তু মোটেও এরকম ব্যাপার না। অঙ্ক খুব সোজা যদি তোমরা সঠিকভাবে নিয়মটা শিখে নাও এবং প্র্যাকটিস করো। মাথায় রাখতে হবে প্র্যাকটিস, প্র্যাকটিস খুব দরকার, যেটা আমাদের একদম করতে ভালো লাগে না। তো আমাদের বেশি করে অঙ্ক করতে হবে, অঙ্ক যত বেশি প্র্যাকটিস করবে কিন্তু ক্লাস টেনের রেজাল্টটা তত ভালো হবে। আর অঙ্ক এমন একটা সাবজেক্ট খুব ভালো নাম্বার তোলা যায়। ঠিক আছে, তো এবার আমরা তোমাদের মডেল অ্যাক্টিভিটিটা শুরু করি, দেখি কি কি বলেছে। প্রথম যেটা বলেছে, কি বলেছে, ঠিক উত্তর বেছে নিয়ে লেখো। এক করে থাকবে, তিনটা করতে হবে। দ্বিঘাত বহুপদী সংখ্যামালাটি হলো, কি কি আছে, 2 - 3x হবে না, x² + 3/x + 5 হবে না, x ইন্টু মানে ফার্স্ট ব্র্যাকেট 2x + 4 + 1। ঠিক আছে, পরেরটা কি আছে, 2 ফার্স্ট ব্র্যাকেট 2 - 3x। তো এইটা হবে নাম্বার সি। কেন হবে, কারণ তোমরা যদি চ্যাপ্টারটাতে দেখো, দ্বিঘাত বহুপদী সংখ্যা মেলা হতে গেলে একটার উপরে স্কোয়ার লাগে, প্রথমে x² প্লাস, ঠিক আছে, ab লাগে আর প্লাস সি লাগে। তো এখানে এই ফর্মেশনটা হচ্ছে, এটাকে যদি আমরা সলভ করি 2x² + 4x + 1 হচ্ছে, তো এটা হবে। তো এর উত্তর হবে কত, সি হবে। ঠিক আছে, পরেরটা দেখো, x² - 3x + 2 = 0 হলে সমীকরণটির বীজ দুটি হলো, কোন দুটো বীজ নিয়ে এটার মান ভ্যালু আমরা 0 পাবো। ঠিক আছে, তো এটার উত্তর হবে ডি। ডিরেক্টলি অ্যাপ্লাই করতে হবে, এটা অ্যাপ্লাই করে দেখতে হবে। লেফট হ্যান্ড সাইড করে কিন্তু আমরা প্রথমে এই সমীকরণটাকে টুকবো, সেখানে এক্স এর ভ্যালুতে 1 পুট করব এবং 1 পুট করে কিন্তু আমরা যা ভ্যালু পাবো সেটা পাবো হচ্ছে 0। সিম্পল ইকুয়েশন আছে, বোঝানোর কিছু নেই, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তো এইবার হচ্ছে সেটা গেল। তো সুতরাং এক হচ্ছে সমীকরণটি বীজ। আবার যদি আমরা আহ তোমার x² - 3x + 2, ঠিক আছে, তো এবার হচ্ছে এইভাবে আমরা কিন্তু প্রুভ করতে পারি। ঠিক আছে, তো বিষয়টা একদমই সোজা, কোনো ভাবার বিষয় নেই। এবার যদি আমরা এখানে একের জায়গায় 2 বসিয়েও করি, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যান্সার 0 পাচ্ছি, অর্থাৎ দুটো সমীকরণের বীজ দুটিকে কমপ্লিট করছে। তাহলে এখানে অপশন কত হবে, ঠিক আছে, এবার অপশন হবে, খ নম্বরের অপশন হবে ডি, 1 ও 2 দুটোতেই আমাদের ভ্যালু আসছে 0। ওকে,
বুঝতে পেরেছো আশা করি, ইকুয়েশনটা উপরে দেওয়া আছে। আর অবশ্যই সংক্ষিপ্ত প্রশ্ন হলেও উত্তর লেখার পাশাপাশি কেন হচ্ছে কারণটা অবশ্যই দেবে। এতে কি হবে, এতে দিদিমণি বা তোমাদের যে স্যাররা থাকবেন যারা দেখবেন খাতাটা, তারা বুঝবে না অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো এবং বুঝে করেছো। এবার গ নাম্বারে আসি। পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস টি ইকুয়াল টু জিরো হলে সমীকরণটি পি কিউ আর বাস্তব দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত কি হবে? ঠিক আছে, শর্ত কি হতে পারে? কিউ নট ইকুয়াল টু জিরো, আর নট ইকুয়াল টু জিরো, পি নট ইকুয়াল টু জিরো। ওকে, এবং পি যে কোনো অখণ্ড সংখ্যা। তাহলে এটা প্রথম শর্ত যেটা হওয়া উচিত সেটা হচ্ছে পি নট ইকুয়াল টু জিরো। এটা জিরো হয়ে গেলে ইকুয়েশনটা টিকবে না। সো পি নট ইকুয়াল টু জিরো। ওকে, ক্লিয়ার। সত্য মিথ্যা যাচাই করি। এ বি সি ধনাত্মক বাস্তব সংখ্যা, এ গ্রেটার দেন বি, সি গ্রেটার দেন বি হলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো দ্বিঘাত সমীকরণটি দ্বিঘাতদ্বয় বাস্তব হবে না হবে না? মিথ্যা হবে, কারণ এক্ষেত্রে নিরূপক হচ্ছে লেস দেন জিরো। ওকে, হয় তা বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো হয়, অর্থাৎ বীজদ্বয় অবাস্তব হবে। ঠিক আছে, এই ফর্মুলাটাও তোমাদের কিন্তু বইয়ের মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণে এ ইকুয়াল টু জিরো হলে, এর মান জিরো হলে বি সি বাস্তব সংখ্যা, সমীকরণটি একটি রৈখিক সমীকরণে পরিণত হবে। হ্যাঁ, এটা রৈখিক সমীকরণ হবে সত্য। কারণ কি, যদি আমরা ইকুয়েশনটাকে লিখি, লিখে নিয়ে যদি এর ভ্যালুর এইখানে এ কে আমরা জিরো পুট করি নি এইখানে, তাহলে এক্স স্কোয়ারের ভ্যালুও জিরো হয়ে যাবে, তাহলে বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো রৈখিক সমীকরণে পরিণত হয়ে যাবে। তোমরা জানো রৈখিক সমীকরণ কি? যদি না জানো ডিসক্রিপশনে জানাবে, আমি কিন্তু ম্যাথের ও চ্যাপ্টার ওয়াইজ ভিডিও তোমাদেরকে প্রোভাইড করব। সংক্ষিপ্ত উত্তর দাও, টু ইন্টু থ্রি ইকুয়াল টু জিরো। ওকে, ইকুয়াল টু সিক্স, সরি। তো এখানে এ এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো আছে, সমীকরণটির একটি বীজ হলো দুই, তাহলে পি এর মান কত হবে? বাহ, খুব সুন্দর একটা প্রশ্ন। পি এর মান আমরা জানি না, ঠিক আছে, আমরা শুধুমাত্র জানি এর একটা বীজ হবে দুই। তো এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস টু, ঠিক আছে, এক্স স্কোয়ারকে আমি পি ধরে নিলাম, পিটাকে ফাঁকা রাখলাম, দুই স্কোয়ার চার হলো, টু পি হলো প্লাস টু হলো, যোগ করলাম সিক্স প্লাস টু পি হলো, টু পি ইকুয়াল টু মাইনাস সিক্স হলো, পি ইকুয়াল টু মাইনাস সিক্স বাই টু হলো, কাটাকাটি করে পি এর মান কিন্তু মাইনাস থ্রি আসলো, তাহলে পি এর মান আসলো কত? মাইনাস থ্রি। নেক্সট ওয়ান, এক্স মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো সমীকরণটি নিরূপক নির্ণয় করো। তো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো দ্বিঘাত সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এটাকে কিন্তু আমাদের মনে রাখতে হবে, এইভাবেই আমরা সাজাবো। এর মান এক, বি এর মান হচ্ছে আমাদের মাইনাস ফোর, আর সি এর মান ফাইভ। এবার নিরূপক হবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, তাই বি স্কোয়ারের মানে এই জায়গায় আমরা বি স্কোয়ার বসালাম, আর ফোর এসি জায়গা ফোর ইন্টু এ ইন্টু সি করে দিলাম, মাইনাস মাইনাস তাহলে মাইনাস ফোর হলো। ঠিক আছে, তো এইভাবে আমরা কিন্তু ক্ষয়ের নিরূপকটা নির্ণয় করলাম। গয়ের জায়গায় আসি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো হলে এ বি সি বাস্তব সংখ্যা, এ নট ইকুয়াল টু জিরো সমীকরণটি বীজদ্বয়। প্রথমে এক নাম্বার আছে বাস্তব ও সমান, এবং দুই হচ্ছে বাস্তব অসমান হওয়ার শর্তগুলি লেখো। তো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণটি বীজদ্বয়। বাস্তব ও সমান হবে যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো হয়, আর বাস্তব ও অসমান হবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো হবে। ওকে, সো ইটস ক্লিয়ার। তো ফোরের এ, এক চুল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করে সমাধান করো। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যায় একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা ছয় বেশি, এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে বারো কম। সংখ্যাটি নির্ণয় করো। তাহলে ধরে নিতে হবে, ধরি দশক স্থানীয় অঙ্কটি হবে এক্স, একক স্থানীয় অঙ্কটি হবে এক্স প্লাস সিক্স, সংখ্যাটি হবে টেন এক্স প্লাস সিক্স, আর টেন এক্স প্লাস সিক্স, তাহলে টোটাল হচ্ছে ইলেভেন এক্স প্লাস সিক্স। অঙ্কদ্বয়ের গুণফল হবে এক্স ইন্টু এক্স প্লাস সিক্স, এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স, যেটা ইকুয়ালি সমান হবে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স, আর এখানে হচ্ছে এক্স প্লাস ইলেভেন এক্স প্লাস সিক্স, এবং এর থেকে বারো কমাতে হবে, কারণ তাহলে দুটোকে সমান করতে পারবো। এবার এই কোয়েশ্চেনটাকে আমরা সলভ করবো। এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স, এখানে ইলেভেন এক্স ছিল, আর এখানে সিক্স ছিল, ঠিক আছে, আর এখানে মাইনাস টুয়েলভ ছিল। ঠিক আছে, টুয়েলভ সিক্সে মাইনাস করে নিয়ে মাইনাস সিক্স হলো, কারণ বড়টা চিহ্ন বসবে এখানে, তোমরা জানো। এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস ইলেভেন এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো। তো নির্ণয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো। এখন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো, তাহলে আমরা এখানে হচ্ছে কি করবো, ফ্যাক্টরাইজেশন করবো, মিডিল টার্ম করবো, যেটাকে বলে মধ্য সমামতি নির্ণয় করবো। সিক্স কে আমরা যদি লসাগু
করি, এলসিএম করি, তাহলে আমরা 3 2 পাবো, এবং এইটাকে 5টাকে আমরা ভাগ করে নেব, এবং এবার এখান থেকে কমন নেব, এক্স কমন যাবে, x-3 -2 কমন যাবে এখান থেকে, x-3, তাহলে x-3 x-2 হলো, তাহলে x-3 = 0, তার মানে হচ্ছে therefore x = 3, মানে সুতরাং x = 3, অথবা x-2 = 0, therefore x = 2। ওকে, তো x = 3 হলে সংখ্যাটি হবে হচ্ছে 11x + 6। তো এখানে x এর জায়গায় আমরা 3 পুট করে দেখবো, ভ্যালু কত আসছে, 33 + 6 মানে 39, আর x এর মান যদি 2 হয় তাহলে 11 × 2 + 6, অর্থাৎ আমাদের অ্যান্সার আসছে 28। তো এইভাবে আমাদের ক নম্বর অঙ্কটা শেষ। এবার খ নম্বরে আসি। দেখো 5x² + 2x - 3 = 0 দ্বিঘাত সমীকরণে বীজ দুটি আলফা এন্ড বিটা হলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার এর মান নির্ণয় করি। ঠিক আছে, 5x² + 2x - 3 = 0 দ্বিঘাত সমীকরণটিকে ax² + bx + c, এটা আমরা জানি ওই সমীকরণ বানানোর যে ফর্মুলা থাকে দ্বিঘাত সমীকরণে, সেটাই তুলনা করে পাই। তাহলে এর মান আমাকে ধরতে হবে 5, বি এর মান ধরতে হবে আমাকে 2, এবং সি এর মান আমাকে ধরতে হবে -3। তো a + b = -b/a, অর্থাৎ কি 2/5। তাহলে আলফা ইন্টু বিটা = c/a, অর্থাৎ কি -3/5। প্রদত্ত রাশি a² + b² a + b² -2 ইন্টু 3/5 মানে ab। ঠিক আছে, 2 ইন্টু ab যেটা আছে সেটার মান এখানে বসালাম। ইকুয়েশনটাকে এবার আমরা একটু সলভ করব। তো সেখানে আছে কি 4/25, ওকে, 4/25 and প্লাস হচ্ছে 6/5, ওকে, 2 2s are 4, I hope you will be understood, okay, and 5 5s are 25, অর্থাৎ a স্কয়ার করা হয়েছে, মানে আলফা স্কয়ার করা হয়েছে 5 5 25, এবং হচ্ছে 5 5 25 এবং 2 2 4, ঠিক আছে, 4/25 করা হয়েছে, প্লাস হচ্ছে তোমার হচ্ছে 6/5 করা হয়েছে, ঠিক আছে, যেটা এখানে ছিল। তো এবার হচ্ছে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, এবং তারপরে লসাগু করা হয়েছে, তাহলে 34/25, 25 দিয়ে 34কে ভাগ করলে এক সমস্ত 9/25 আমরা পাচ্ছি নির্ণীয় এস, মানে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার এর মান এক সমস্ত 9/25। সমাধান করো। ঠিক আছে, দেওয়া আছে সুন্দর, x/x+1 প্লাস x+1/x ইকুয়াল টু 2 সমস্ত 1/12। ঠিক আছে, তাহলে হচ্ছে x নট ইকুয়াল টু 0, আর হচ্ছে নট ইকুয়াল টু -1। ওকে, সো x এর মান 0 হবে না, ঠিক আছে, -1ও হবে না। তো এবার আমরা এটাকে এবার সলভ করব, দেখবো আমরা কি করতে পারি। তো x+1 = a, তো x/x+1 প্লাস x+1/x ইকুয়াল টু 2 সমস্ত 1/12, a + 1/a ইকুয়াল টু 25/12, a স্কয়ার প্লাস 1 বাই a, ওকে, এলসিএম করলাম আমরা, এখানে লসাগু করলাম, 25/12 হলো, ক্রস মাল্টিপ্লিকেশন মানে কোনাকুনি গুণ, বজ্র গুণ করলাম আমরা, বজ্র গুণ করে 12a² প্লাস 12 25 আসলো, 12a² - 25a প্লাস 12 ইকুয়াল টু 0 হলো, 12a² - 16a - 9a প্লাস 12 ইকুয়াল টু 0 হলো, 4a ফার্স্ট ব্র্যাকেট 3a - 4, এটাকে আমরা মধ্য সমানুপাতি নির্ণয় করলাম, যেটাকে মিডিল টার্ম করাও বলে, সেটা করে নিয়ে কিন্তু আমরা এই দুটো পার্টে ভাগ করে নিলাম। ঠিক আছে, 16কে ভাগানো হলো, এবং তারপরে যেটা হলো আমাদের সেখান থেকে আমরা আমাদেরকে কমন পেয়ে নিলাম, কমন নিলাম। ঠিক আছে, কমন নেওয়ার পরে যেটা দাঁড়ালো সেটা কত দাঁড়ালো, 3a - 4 আর হচ্ছে 4 - 3a। ঠিক আছে, দাঁড়ালো। তো এবার হচ্ছে সেইখান থেকে কি করলাম আমরা, 25কে ভেঙে নিলাম, 16 নয়, ঠিক আছে, ক্লিয়ার। তো এবার 3a - 4 হলো ইকুয়াল টু 0 হলো, তাহলে a ইকুয়াল টু কত আসতে পারে সেটা দেখবো, 4/3 আসতে পারে। তাহলে 3 ইন্টু, ঠিক আছে, এর জায়গায় এর ভ্যালুটা পুট করলাম যেটা আমাদের আগে দেওয়া ছিল, x/x+1 = 4, তাহলে 3x x+1 = 4, ক্রস মাল্টিপ্লিকেশন সিম্পলি অকার্ড হিয়ার, এবং তারপরে যেটা আসলো 4x + 4 3x, তাহলে 4x - 3x ইকুয়াল টু -4, অর্থাৎ x ইকুয়াল টু -4 আসলো। 4a - 3 ইকুয়াল টু 0 আসলো, এর জায়গায় এর ভ্যালু পুট করলাম, এবং আমাদের আগেরটার মতনই হচ্ছে মাল্টিপ্লাই করে নিলাম, এবং এখানে হচ্ছে x এর ভ্যালু আসলো 3। তো এইভাবে তোমাদের কিন্তু ম্যাথসেরও মডেল অ্যাক্টিভিটি টেস্টটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, সুন্দরভাবে দেখে নেবে, যদি মনে হয় ফার্স্ট হচ্ছে ভিডিওটাকে আরেকবার চালিয়ে দেখতে পারো, পজ করে দেখতে পারো। ঠিক আছে, আমি ডেসক্রিপশনে প্রত্যেকটা সাবজেক্টের টাইমিং ওয়াইজ দিয়ে দিব, কত সময় থেকে কত সময়ের মধ্যে কোন সাবজেক্ট হচ্ছে, যেন তোমাদের কোনো অসুবিধা না হয়। আর আরেকটা কথা, অঙ্ক বুঝে করার বিষয় আছে। ঠিক আছে, যদি তোমাদের মনে হয় কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হচ্ছে, পার্টিকুলার এটা বাদ দিয়েও অন্য কোনো চ্যাপ্টারে প্রবলেম হচ্ছে, তোমরা কিন্তু আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করবো তার উপরে কিন্তু ভিডিও করার। চলো নেক্সট সাবজেক্টে চলে যাই। এবার আমরা আসি হচ্ছে তোমাদের ইতিহাস বা হিস্ট্রিতে।
ঠিক আছে। তো ইতিহাসে আমরা কি দেখবো, প্রথম যেটা দেওয়া আছে, চারটা প্রশ্ন করতে হবে। সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। সাপ্তাহিক পত্রিকা মানে সপ্তাহে বের হয়, সপ্তাহে একটা করে বের হয়। দৈনিক মানে প্রতিদিন বের হয়, এবং মাসিক মানে মাসে একটা করে বার হয়, বাৎসরিক মানে বছরে একটা করে বার হয়। তো সোমপ্রকাশ একটা সাপ্তাহিক পত্রিকা ছিল। এটা তোমাদের ইতিহাসের ধারণা, সেই প্রথম চ্যাপ্টার থেকে সেখানকার অংশ। বেঙ্গল গ্যাজেট নামে প্রথম সাপ্তাহিক পত্রিকাটি প্রকাশ করেছিলেন কে? জেমস অগাস্টান হিকি। ঠিক আছে, জেমস অগাস্টাস হিকি। তো মোহনবাগান আইএফএ শিল জিতেছিল 1911 খ্রিস্টাব্দে। 1911 খ্রিস্টাব্দে। জীবনের ঝরাপাতা হলো একটি স্মৃতি সাহিত্য। ঠিক আছে, ভারতের ঔপনিবেশিক অরণ্য আইন প্রধানত সাংস্কৃতিক ইতিহাস চর্চার বিষয়। তো এটা একটা ভুল। ঠিক আছে, ঠিক ভুল নির্ণয় করতে হবে, চারটা থাকবে, এটা ভুল। সরকারি প্রতিবেদনে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য সরবরাহ করে। ঠিক। সরকারি গুরুত্বপূর্ণ নথিপত্র মহাফেজখানায় সংরক্ষিত থাকে। ঠিক। সামাজিক ইতিহাস সামাজিক কাঠামো বিভিন্ন শ্রেণীর মধ্যে পারস্পরিক সম্পর্ক ওপর জোর দেয়, এটাও ঠিক। এবার ক স্তম্ভর সাথে খ স্তম্ভ মেলাও। ঠিক আছে, আমরা একদম সরাসরি ভাবে উত্তরটা দেখব। ঠিক আছে, কি লেখা আছে প্রথমে? সোমপ্রকাশ। সোমপ্রকাশ কে করেন? সোমপ্রকাশ করেন দ্বারকানাথ বিদ্যাভূষণ। নিচে এখানে উত্তরটা দেওয়া আছে, উত্তরটাতে দেখে নাও। সোমপ্রকাশ দ্বারকানাথ বিদ্যাভূষণ। বঙ্গদর্শন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 70 বৎসর বিপিন চন্দ্র পাল। আর জীবন স্মৃতি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, তার লেখা আত্মজীবনীর নাম জীবন স্মৃতি। ঠিক আছে, তো এর পরে যেটা আছি, দুই ও বা তিন বাক্যে উত্তর দাও। সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্যটা কি? ঠিক আছে, সাময়িক পত্রের সঙ্গে সংবাদপত্রের পার্থক্যটা এখন আমরা করব। সাময়িক পত্র এবং সংবাদপত্রের বৈশিষ্ট্যগুলো থেকে মূল পার্থক্যের যে দিকগুলো উঠে আসে তা হলো: 1 নাম্বার, সাময়িক পত্র নির্দিষ্ট সময় অন্তর প্রকাশিত পত্রিকা, কিন্তু সংবাদপত্র দৈনিক বা প্রত্যহ, ঠিক আছে, প্রকাশিত পত্রিকা। সাময়িক পত্র প্রকাশিত হয় দামি কাগজে, কিন্তু সংবাদপত্র প্রকাশিত হতে থাকে তুলনামূলক সস্তা দামের কাগজে। সাময়িক পত্র বাঁধাই আকারে থাকে, কিন্তু সংবাদপত্র বাঁধাই আকারে থাকে না, তা বাধাহীন আকারে প্রকাশিত হয়। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব কি? স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব: বৃহত্তর পরিসরে ইতিহাস রচনা করতে গিয়ে এমন অনেক বিষয় থাকে যা ইতিহাস উপেক্ষিত থেকে যায়। স্থানীয় ইতিহাস চর্চার মধ্য দিয়ে সেই ফাঁকগুলো পূরণ করা সম্ভব হয়। স্থানীয় ইতিহাস চর্চার মধ্য দিয়ে আমরা আঞ্চলিক লোক পরম্পরা, শিল্প স্থাপত্যের বিকাশ, অর্থ সামাজিক ও সাংস্কৃতিক জীবনের একটা রূপরেখা পাই। এছাড়া স্থানীয় ইতিহাস জাতীয় ইতিহাসের ধারাকে আরো শক্তিশালী ও বলিষ্ঠ করে তোলে। স্থানীয় ইতিহাসের মূল কথাই হলো স্টার্ট হিস্ট্রি অ্যাট ইয়োর ডোর, অর্থাৎ তোমার বাড়ির দরজা থেকেই ইতিহাস শুরু। ঠিক আছে। ইন্দিরা গান্ধীকে চিঠি লেখার উদ্দেশ্য কি ছিল নেহরুর? আধুনিক ভারতের ইতিহাসের অন্যতম উপাদান হিসাবে নিঃসন্দেহে ব্যক্তিগত চিঠিপত্রের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এরূপ একটি ব্যক্তিগত চিঠিপত্রের মধ্যে উল্লেখযোগ্য হলো লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। ঠিক আছে, তো চিঠি লেখার উদ্দেশ্য হলো বুদ্ধি কিভাবে মানুষকে অন্যান্য প্রাণীর চেয়ে চতুর ও শক্তিশালী করে তুললো, কিভাবে ধর্মবিশ্বাসের প্রচলন হলো, অর্থবহ শব্দ উচ্চারণের মাধ্যমে কিভাবে ভাষার উদ্ভব হলো, প্রাচীনকালে কিভাবে সমাজ সভ্যতা রাজতন্ত্র রাষ্ট্রের প্রতিষ্ঠা হলো প্রভৃতি সহজভাবে তিনি ইন্দিরা গান্ধীকে এই পত্রের মাধ্যমে তুলে ধরেন। জওহরলাল নেহরু চিঠিগুলি সাহিত্যিক মূল্য অপরিসীম। ভারতবর্ষের উপনিবেশিক শাসন, ভারতে সম্প্রদায়ের অগ্রগতি, আর্যদের আগমন, রামায়ণ মহাভারতের আদর্শ, শক্তিশালী রাজবংশ প্রতিষ্ঠা প্রভৃতি নানা বিষয় নিয়ে এই চিঠিপত্র স্থান পেয়েছিল, যা এই চিঠির গুরুত্বকে অমূল্য করেছে। ফটোগ্রাফ কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে ব্যবহৃত হয়? আধুনিক ইতিহাস চর্চার বিভিন্ন উপাদানের মধ্যে ফটোগ্রাফ একটি গুরুত্বপূর্ণ উপাদান। ফটোগ্রাফের মাধ্যমে বিভিন্ন ধরনের ছবিকে ক্যামেরাবন্দি করা যায়। এগুলো কোনো গুরুত্বপূর্ণ ঘটনা, কোনো মহান ব্যক্তি, কোনো হত্যাকাণ্ড বা অন্য কিছু হতে পারে, যা ফটোগ্রাফিতে হয়ে ওঠে প্রমাণ্য বিষয়। গুরুত্ব: ফটোগ্রাফি ইতিহাস চর্চার নতুন উপাদান সরবরাহ করতে পারে। প্রচলিত তথ্য বা ঘটনা সত্যতা ফটোগ্রাফির দ্বারাই যাচাই করা যেতে পারে, তবে ফটোগ্রাফকে পুরোপুরি নির্ভরযোগ্য উপাদান বলে ঐতিহাসিকরা মনে করেন না। এইখানেই তোমাদের কিন্তু ইতিহাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক শেষ হলো।
পুরোটাই খুব সহজ এবং তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে নেওয়া। আমি বলবো বা আমি চাইবো তোমরা যদি চাও তো এইটাকে গাইডলাইন হিসাবে এই লেখাগুলোকে ফলো করে নিয়ে, এই নোটসগুলোকে ফলো করে নিয়ে তোমরা নিজেদের মতন করে কিন্তু একটু বানিয়ে লিখতে পারো। অল দ্য বেস্ট গাইস, আমি নেক্সট সাবজেক্ট নিয়ে আসছি। তো ছাত্ররা, এবার আমরা আলোচনা করব জীবন বিজ্ঞান নিয়ে, ক্লাস 10-এর। ঠিক আছে? তো মডেল অ্যাক্টিভিটি টাস্কের তো প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যায় বাক্যটি সম্পূর্ণ করে লেখো। অর্থাৎ শূন্যস্থানের মধ্যে থাকবে, যখন উত্তর লিখবে পুরো বাক্যটা লিখে দিয়ে শূন্যস্থানের জায়গায় তার উত্তরটা বসিয়ে দেবে। বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটাতে সাহায্য করে যে হরমোন তা নির্বাচন করো। তার খুবই সোজা, কি হয়? এডিএইচ। এডিএইচ হরমোন আমাদেরকে কিন্তু বৃক্কের জল শোষণ করতে সাহায্য করে। এছাড়া আছে এসিটিএইচ, জিএইচ গ্রোথ হরমোন, আর টিএসএইচ। ঠিক আছে? তো বৃক্কনালিকা জল পুনঃ শোষণ করতে সাহায্য করে এডিএইচ। তো নিচের যে জোড়াটি সঠিক নয় তা হচ্ছে শনাক্ত করো। ঠিক আছে? সঠিক নয় হচ্ছে সিসমোনাস্টিক চলন। ঠিক আছে? সিসমোনাস্টিক চলন। তাছাড়া কি হয়? ফটোনাস্টিক চলন সূর্যমুখী, থার্মোনাস্টিক চলন টিউলিপ। ঠিক আছে? কেমোনাস্টিক চলন সূর্য শিশি। সিসমোনাস্টিক চলন ওই পাথরকুচি, সরি, লজ্জাপতি গাছ যেটাকে বলে, টাচ মি নট গাছের প্লান্টের মধ্যে টাচ করলে রসস্ফীতি জনিত চাপের জন্য যে তার পাতা বন্ধ হয়ে যায় সেটাকে কিন্তু সিসমোনাস্টিক চলন বলে। পদ্ম ফুলের সাথে সেটা যায় না। ওকে? ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে সাহায্য করে যে হরমোন সেটি বেছে নাও। এফএসএইচ, ফলিকল স্টিমুলেট হরমোন। আমি হরমোনগুলো পুরো নাম এখানে বলছি না, ভিডিওটা খামোখাই বড় হবে। যেটুকু তোমাদের দরকার সেইটুকুই দিচ্ছি। তারপরেও যদি কারো কোনো রকম ডাউট থাকে তোমরা কিন্তু নির্দ্বিধায় নিজের মনে করে, ঠিক আছে, আমার কমেন্টে জানাতে পারো। আমি অবশ্যই সেগুলোর ওপরে কিন্তু আলোচনা করব এবং তোমাদেরকে তার রিপ্লাই দেব। ঠিক আছে? তো ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে সাহায্য করে এফএসএইচ, ফলিকল স্টিমুলেট হরমোন। ঠিক আছে? গ্রোথ হরমোনের অতিক্ষরণের ফলে বামনত্ব দেখা যায়, এটা মিথ্যা, এটা জাইগান্টিজম হয়। ঠিক আছে? এটা একটা রোগ, অনেক বড় হয় এবং এটা গ্রোথ হরমোনের হচ্ছে অধিক্ষরণের ফলে দেখা যায়। কিন্তু এখানে যে স্টেটমেন্টটা দেওয়া আছে বামনত্ব দেখা যায়, মানে ডোয়াবিজম, সেটা কিন্তু মিথ্যা। গ্রোথ হরমোন কম ক্ষরণ হলে, ঠিক আছে, তখনই হচ্ছে বামনত্ব দেখা যায়। পরটা কি আছে? ফটোট্যাকটিক চলনে, ঠিক আছে, ক্রোমাইডোমোনাসের দেহে সামগ্রিক স্থান পরিবর্তন করে। একদম সত্য, একদম সত্য। গ্রামে যাদের বাড়িতে আছে, যারা বা যাদের বাড়ির কাছে পুকুর আছে, তারা এটা লক্ষ্য করে দেখতে পারো। ঠিক আছে? ভোরের দিকে দেখবে যে জলটা, ঠিক আছে, ভোরের দিকে দেখবে তোমার হচ্ছে জলটা তুলনামূলক বেশি ঘোলাটে থাকে এবং হচ্ছে দিন যত, সূর্য তাপ যত বাড়বে তখন কিন্তু জলটাকে পরিষ্কার মনে হবে। শুধুমাত্র এই কারণে শ্যাওলাগুলো উপর দিকে চলে আসে। ঠিক আছে? এটা একটা চলন, তাদের ক্লামাইডোমোনাস টাইপের যে এই ধরনের শ্যাওলা বা শৈবাল থাকে তাদের মধ্যে এই চলনটা লক্ষ্য করা যায়। আগাছা নাশক হিসাবে কৃত্রিম অক্সিজেনের ভূমিকা আছে, অবশ্যই আছে, এটা ঠিক। হরমোন ক্রিয়ার পর ধ্বংস হয় না, না ধ্বংস হয়ে যায়, এটা মিথ্যা, স্টেটমেন্টটা মিথ্যা। 2-3 বাক্যে উদাহরণ দাও। উদ্ভিদের কাণ্ডে আলোক অনুকূলবর্তী চলন দেখা যায়, এটি পরীক্ষার সাহায্যে বক্তব্যটি ব্যাখ্যা করো। টপসহ একটা গাছকে অন্ধকার ঘরের জানলার সামনে রেখে দিলে জানলার একটি পাল্লা খুলে রাখলে কয়েকদিন পর গাছের কাণ্ডকে জানলা দিয়ে বেঁকে বৃদ্ধি পেতে দেখা যাবে। ঠিক আছে? অক্সিজেন হরমোনের জন্য হয় কিন্তু, মাথায় রাখবে। এরা এর থেকে প্রমাণ হয় যে, এটা এরা না, এর হবে, দাড়িটা এখানে হবে না, থেকে প্রমাণিত হয় যে উদ্ভিদের কাণ্ড আলোক অনুকূলবর্তী। ঠিক আছে? এই এই লেখাটার সাথে পাশে একটা ছোট্ট করে ছবি এঁকে দিতে পারো, যদিও প্রয়োজন হবে না, 2 নম্বর করে আছে, তবুও যদি দাও খারাপ হবে না, ভালো হবে। নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলোর ওপর ভিত্তি করে ট্রপিক ও নেস্টিক চলনের মধ্যে পার্থক্য নির্ণয় করো। বৈশিষ্ট্য কি আছে? উদ্দীপকের প্রভাব আর অক্সিন হরমোনের প্রভাব। উদ্দীপকের প্রভাব, উদ্দীপকের উৎসের গতিপথ অনুসারে তোমার হচ্ছে ট্রপিক চলন নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে? নিয়ন্ত্রিত হয় লেখা আছে খালি এখানে, মানে উদ্দীপকের উৎসের গতিপথ হিসাবে। জিওট্রপিক, ফটোট্রপিক, ঠিক আছে, থার্মোট্রপিক, মনে রাখবে। আর হচ্ছে ন্যাস্টিক চলন, ফটোন্যাস্টিক, অ্যামোন্যাস্টিক, সিসমোন্যাস্টিক। উদ্দীপকের তীব্রতা অনুসারে এটা নিয়ন্ত্রণ হয়। ন্যাস্টিক চলনের ভাগটা তোমরা এখানে চলন গমনে পেয়ে যাবে। অক্সিন হরমোনের প্রভাব, অক্সিন হরমোনের দ্বারা প্রভাবিত হয় ট্রপিক চলন, আর অক্সিন হরমোনের দ্বারা প্রভাবিত হয় না ন্যাস্টিক চলন। মানব দেহে টেস্টোস্টেরন হরমোনের ভূমিকা বিশ্লেষণ করো। খুব ইম্পর্টেন্ট একটা হরমোন টেস্টোস্টেরন। আর টেস্টোস্টেরন, ঠিক আছে, আর এটা পুরুষের দেহে হচ্ছে তোমার হচ্ছে ক্ষরণ হয়, এটা মাথায় রাখবে। পুরুষদের জন্যই শুধুমাত্র টেস্টোস্টেরন থাকে। ঠিক তেমনই প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেন শুধুমাত্র মহিলাদের দেহে পাওয়া যায়, মানব দেহে। স্ত্রীদের দেহে বা মেয়েদের দেহে পাওয়া যায়। মানব দেহে টেস্টোস্টেরন হরমোনের ভূমিকা, পুরুষাঙ্গের যৌনাঙ্গের পরিবর্তন। টেস্টোস্টেরনের প্রভাবে পুরুষের প্রধান যৌনাঙ্গের এবং আনুষঙ্গিক যৌনাঙ্গের বৃদ্ধি ঘটে। ঠিক আছে? এবং মৌল বিপাকের হার বৃদ্ধি, টেস্টোস্টেরনের দেহে মৌল বিপাক হার এবং প্রোটিনের সংশ্লেষের বৃদ্ধি ঘটায়। ঠিক আছে? আমাদের দেহের মেটাবলিজম বৃদ্ধি করতে সাহায্য করে। এগুলো এখন আমি ডিটেলসে বলবো না, যদি কারো ডিটেলস প্রয়োজন হয় ডিসক্রিপশনে আমাকে জানাবে। জিব্রালিন হরমোন উৎস উল্লেখ করো। জিব্রালিন আমরা কোথা থেকে পাই? পরিপক্ক বীজে পাই, মুকুল
ফলে পাই অঙ্কুরিত চারাগাছ, বীজপত্র এবং বৈষ্ণু পাতা সংশ্লিষ্ট অঞ্চলে আমরা পাই। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ঠিক আছে, 5 নম্বরের প্রশ্ন মাথায় রাখবে, উদাহরণের সাহায্যে হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি আলোচনা করো। ইনসুলিন আর গ্লুকাগনের ক্রিয়া পরস্পর বিপরীতধর্মী, বক্তব্যটি যথাযথতা ব্যাখ্যা করো। তো যে পদ্ধতিতে কোনো অন্তঃক্ষরা গ্রন্থি ক্ষরণ পরোক্ষভাবে অন্য অন্য অন্তঃক্ষরা গ্রন্থির মাধ্যমে নিয়ন্ত্রিত হয় সেই পদ্ধতিকে ফিডব্যাক পদ্ধতি বলে। ফিডব্যাক নিয়ন্ত্রণ দুই প্রকারের হয়, যথা ধনাত্মক ফিডব্যাক নিয়ন্ত্রণ এবং ঋণাত্মক ফিডব্যাক নিয়ন্ত্রণ। যেহেতু পিটুটারি নিঃসৃত টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে থাইরক্সিন ক্ষরণে সাহায্য করে, রক্তে থাইরক্সিনের অধিক মাত্রায় পিটুটারি থেকে টিএসএইচ ক্ষরণ হ্রাসের মাধ্যমে থাইরয়েড থেকে থাইরক্সিন ক্ষরণকে হ্রাস করায়। ইনসুলিন যকৃৎ পেশির কোষে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে গ্লাইকোজেন সংশ্লেষ বৃদ্ধি করে এবং গ্লাইকোজেনেসিস থেকে গ্লুকোজেন প্রস্রুত প্রস্রুতি বন্ধ করে, ফলে রক্তে শর্করার মাত্রা হ্রাস পায়। ঠিক আছে, তো অপরপক্ষে গ্লুকাগন রক্তে শর্করা পরিমাণকে হ্রাস পেলে গ্লুকোজেনেসিস, ঠিক আছে, গ্লুকোজেনোলাইসিস প্রক্রিয়ায় যকৃৎ প্রক্রিয়ায় যকৃৎ সংশ্লিষ্ট গ্লুকাজেনকে গ্লুকোজেনে গ্লুকোজে বিশ্লিষ্ট করে রক্তে সরবরাহ করে। ঠিক আছে, মানে রক্তে গ্লুকোজের পরিমাণ কমে গেলে সেখান থেকে আমরা গ্লুকোজ পেয়ে থাকি। অর্থাৎ ইনসুলিন রক্তে শর্করার পরিমাণকে হ্রাস করে, ইনসুলিন রক্তে গ্লুকোজের পরিমাণকে করায় এবং গ্লুকান রক্তে শর্করার পরিমাণকে বৃদ্ধি করে। তাই বলা যেতে পারে যে ইনসুলিন আর গ্লুকাগন এর ক্রিয়া পরস্পর বিপরীতধর্মী। অবশ্যই তাহলে তো বক্তব্যটি সত্যি এবং এর জন্য আমাদের দেহের ফাংশনটা একদম ঠিকঠাক মতো হয়। এই বলে তোমাদের জীবন বিজ্ঞানের হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক এখানেই শেষ হলো। পরবর্তী সাবজেক্ট নিয়ে এখনই আসছি, সাথে থাকবে এবং জানাবে তোমাদের আজকে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো কেমন লাগছে। সো স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের শেষ মডেল অ্যাক্টিভিটি টাস্কের শেষ চ্যাপ্টার। ঠিক আছে, মানে সরি, শেষ মডেল অ্যাক্টিভিটি টাস্ক না, আমাদের জানুয়ারির ফার্স্ট মডেল অ্যাক্টিভিটি টাস্কের শেষ চ্যাপ্টার ফিজিক্যাল সায়েন্স। আমরা ফিজিক্যাল সায়েন্স নিয়ে কিন্তু এবার আলোচনা করব। এই সাবজেক্টটা হয়ে গেলে তোমাদের পুরো কমপ্লিট সেকশনটা হয়ে যাবে, চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। তো আমরা দেখি কি লেখা আছে। ঠিক উত্তর নির্বাচন করো। নিচে যেটি গ্রিনহাউস গ্যাস তা হলো, গ্রিনহাউস গ্যাস মানে কি, যেটা আমাদের উষ্ণতাকে বাড়াতে সাহায্য করে, সেটা হচ্ছে N2O। ওকে, N2O হচ্ছে আমাদের গ্রিনহাউস গ্যাস। যে গ্যাসটি গ্রিনহাউস গ্যাস এবং যা জলীয় দ্রব্যে আম্লিক সেটি হলো CO2। ঠিক আছে, CO2 আমরা সবাই চিনি, কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, যে গ্যাসটি ওজোন স্তরে ক্ষতি করে না সেটি হলো N2। ঠিক আছে, N2। ওকে, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা তা নিরূপণ করো। ঠিক আছে, বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসে একটি স্তর আছে বলে গ্রিনহাউস এফেক্ট ঘটছে। একদম ভুল, গ্রিনহাউস এফেক্ট কিন্তু গ্রিনহাউস গ্যাসের কোনো একটি স্তর না, বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের কোনো স্তর নেই। ঠিক আছে, গ্রিনহাউস গ্যাস বাড়ছে বলেই এখানে হচ্ছে গ্রিনহাউস এফেক্টটা ঘটছে, মানে পৃথিবীর উষ্ণতাটা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, ফসিল ফুয়েল পোড়ানোর ফলে হচ্ছে সৃষ্ট কার্বন মনোঅক্সাইড গ্লোবাল ওয়ার্মিং এর প্রধান কারণ। হ্যাঁ, এটা ঠিক সত্য, এবং গ্লোবাল ওয়ার্মিং মানে পৃথিবীর উষ্ণতা বাড়া, অর্থাৎ গ্রিন হাউস এফেক্ট কে হচ্ছে প্রমোট করা। ঠিক আছে, পৃথিবীর বায়ুমণ্ডলের প্রধান উপাদান গ্যাস দুটি গ্রিন হাউস গ্যাস নয়, এটাও সত্য। পৃথিবীর বায়ুমণ্ডলের প্রধান উপাদান গ্যাস দুটি গ্রিন হাউস গ্যাস নয়, অবশ্যই গ্রিন হাউস গ্যাস নয়। উত্তপ্ত মাটিতে যে ইনফ্রারেড রশ্মি ছেড়ে দেয় তার তরঙ্গ দৈর্ঘ্য সূর্য থেকে আগত ইনফ্রারেড তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে কম, না মিথ্যা, কম নয়। ঠিক আছে, কম শক্তির অতিবেগুনি রশ্মি শোষণে ওজোন স্তরের অণু অক্সিজেন অণু ও অক্সিজেন পরমাণুতে ভেঙে যায় না, কম শক্তির অতিবেগুনি রশ্মিতে সেটা হয় না। গ্লোবাল ওয়ার্মিং এর দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। পৃথিবীর উষ্ণতা বাড়ছে, এতে ক্ষতিকারক প্রভাব যা থাকে তোমাদের আমাদের সবার জানা। গ্লোবাল ওয়ার্মিং এর দুটি ক্ষতিকারক প্রভাব হচ্ছে, এই শতাব্দীর মাঝামাঝিতে পৃথিবীর উষ্ণতা 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো বৃদ্ধি পাবে এবং পৃথিবীর বিপর্যয় ডেকে আনবে। কিভাবে বিপর্যয় ডেকে আনবে? উষ্ণতা বৃদ্ধি ফলে মেরু অঞ্চলে বরফের স্তূপ গলে যাবে, জলস্ফীতি ঘটবে, সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেয়ে মহাপ্লাবন, যাকে আমরা সুনামি বলেও জানি, সেটা দেখা দিবে, মহাসুনামি। ঠিক আছে, মহাসুনামি হবে হয়তো, মহাপ্লাবন। ঠিক আছে, গ্রিন হাউস এফেক্ট না থাকলে পৃথিবীর প্রাণ সৃষ্টির উপযুক্ত উয়তা, ঠিক আছে, বা পরিবেশ সৃষ্টি হয় না, যুক্তিটি সমর্থন করো। গ্রিন হাউস এফেক্টের উপযোগিতা, পৃথিবীকে গরম রাখারও প্রয়োজন আছে। কিভাবে? যদি ভূসংলগ্ন বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসগুলো না থাকে তবে ভূপৃষ্ঠ কর্তৃক বিকিরিত
তাপ মহাশূন্যে ফিরে যেত এবং সংশ্লিষ্ট ভূশগ্ন বায়ুমণ্ডলের উষ্ণতা দাঁড়াতো প্রায় 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এই উষ্ণতায় জীবকুলে বেঁচে থাকা অসম্ভব হতো এবং পৃথিবী থেকে জীবের অস্তিত্ব লোপ লোপ পেত। ঠিক আছে, বুঝতে পারছো এর জন্য কি দরকারি? ওজোন স্তরে ক্ষতি হলে জীব জগতে যেসব ক্ষতি হবে তা দুটি উল্লেখ করো। ওজোন স্তর ধ্বংস হয়ে গেলে তার ক্ষতিকারক প্রভাব হবে মানুষের ওপর পড়বে, চামড়ায় ক্যান্সার হবে, ঠিক আছে, মেলানোমা, চোখে ছানি পড়া ইত্যাদি রোগ হতে পারে। আর উদ্ভিদের ওপর প্রভাব, সালোক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হবে, ফলে শস্যের উৎপাদন কমে যাবে। ঠিক আছে, গাছ ঠিক মতো সালোক সংশ্লেষ করতে পারবে না, এর ফলে আমরা পর্যাপ্ত পরিমাণে খাবার মানে চাল বলো গম বলো এগুলো আমরা গাছ থেকে পাবো না, ফল পাবো না। কাছের গ্রিন হাউসের মধ্যে বাতাসের বাইরের বাতাসের তুলনায় অপেক্ষাকৃত গরম থাকে, যে কারণে তা ব্যাখ্যা করো। সূর্য থেকে আসা দৃশ্যমান আলোক রশ্মি আপাতিত ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য আলোক রশ্মি বা ইনফ্রারেড সাপেক্ষে কাচ তাপ স্পর্শ বা বস্তুত হিসাবে আচরণ করা, সেগুলো সহজেই কাচের দেওয়াল ভেদ করে বা ছাদ ভেদ করে ঘরের মধ্যে প্রবেশ করতে পারে এবং ঘরের মধ্যেকার মাটি উদ্ভিদকে উত্তপ্ত করতে পারে। ঘরের ভেতরে থাকা মাটি উদ্ভিদ তাপীয় বিকিরণে নিঃসরণ করে এবং সেগুলো বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন হয়। এই বিকিরণ সাপেক্ষে কাচ তাপ অস্বচ্ছ হওয়ায় সেগুলো কাচ ভেদ করে বাইরে আসতে পারে না। কাচের এই রশ্মিগুলি কিছু অংশ শোষণ করলে উত্তপ্ত হয় এবং বাকিটা ঘরের ভেতরেই মাটিতে প্রতিফলন করে। এর ফলে কাচের ঘরের ভেতরে উষ্ণতা তুলনা বেশি হয়। এখানে একটু এক্সট্রা কথা বলে রাখি, গ্রিন হাউস গ্যাস মূলত ব্যবহার করা, এটা দেখা যায় মূলত হচ্ছে তোমার শীত প্রধান দেশে। ওরা এখানে হচ্ছে শাক সবজি এবং অন্যান্য ফল মূল উৎপাদনে গ্রিন হাউস গ্যাস, গ্রিন হাউস ঘর ব্যবহার করে, গ্রিন হাউস ব্যবহার করে, গ্যাস না ঘরটা ব্যবহার করে, এবং তার ভেতরে কিন্তু বিভিন্ন রকম ফলমূল হয়। এবং তারই অনুকরণে এখন আমাদের এই সব দিকে বিভিন্ন জায়গায় পলি হাউসও দেখা যায়, প্লাস্টিক দিয়েও এখন এই ঘর বানানো সম্ভব হয়। এবং তোমাদের ফিজিক্সের লাস্ট প্রশ্ন এবং আজকে মডেল অ্যাক্টিভিটি শেষ প্রশ্ন, সেটা হচ্ছে ওজোন স্তরের পক্ষে ক্ষতিকারক এমন একটি গ্যাসের নাম লেখো। ওজোন স্তরে ছিদ্র হওয়ার প্রকৃত অর্থ কি তা ব্যাখ্যা করো। ওজোন স্তরের পক্ষে ক্ষতিকারক এমন একটি গ্যাস হলো ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি। ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন গ্যাস তৈরি ও ওজোন গ্যাস বিয়োজন এই দুই বিপরীত প্রক্রিয়ার মধ্যে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে। ঠিক আছে, কিন্তু মানুষ সৃষ্ট কিছু ক্ষতিকারক রাসায়নিক পদার্থ যেমন সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন, এনও, ঠিক আছে, ইত্যাদি ব্যবহারের ফলে কি হচ্ছে, স্ট্র্যাটোস্ফিয়ারে অঞ্চলে ওজোন গ্যাসের উৎপাদনের হার অপেক্ষাকৃত বিয়োজনের হারের অধিক বেড়ে যাওয়ায় স্ট্র্যাটোস্ফিয়ারের অন্তর্গত ওজোন স্তরটি ক্রমশ পাতলা হয়ে যাচ্ছে এবং ওজোন স্তরে এই পাতলা হওয়ার ঘটনাই হলো ওজোন স্তরে ছিদ্র হওয়ার প্রকৃত অর্থ। বুঝতে পারছো তো? এই যদি স্তরটার মধ্যে ছেদ হয়ে যায়, সরাসরি সূর্য থেকে অতিবেগুনি রশ্মি, ঠিক আছে, আল্ট্রাভায়োলেট রে এসে পৃথিবী পৃষ্ঠে পৌঁছবে এবং যারই দেহে বা চামড়ার মধ্যে সেই রশ্মি পড়বে এবং সেখানে কিন্তু ব্যাপকভাবে ক্ষতি করবে। তো এটা রুখতে গেলে আমাদের কিন্তু সচেতন থাকতে হবে এবং এই সমস্ত গ্রিন হাউস গ্যাসগুলো মূলত বার হয়, ঠিক আছে, সেগুলো বার হয় আমাদের রেফ্রিজারেটর থেকে, ফ্রিজের থেকে, এসি থেকে, কুলার থেকে, এইসব বিষয় থেকে কিন্তু বার হয়। তোমরা এই বিষয় নিয়ে একটু পড়াশোনা করে আমাকে আরো ডিটেলসের নিচে জানাতে পারো। তো আজকে মডেল অ্যাক্টিভিটি টাস্ক এখানেই শেষ হলো। আশা করি তোমরা প্রত্যেকটা জিনিস বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে কাইন্ডলি আমাকে নিচে কমেন্টে জানাবে। অল দ্য বেস্ট গাইস। এইবার ক্লাস 10টা খুব ভালো করে মন দিয়ে পড়ো, প্যান্ডেমিকের মধ্যে হলেও পড়াশোনাটা কিন্তু ধরে রাখতে হবে, ভালো করে পড়তে হবে। আর আজকে এত দূরই, ঘড়িতে এখন অলমোস্ট 12টা 6 বাজে। তো আজকে আসছি, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও নিয়ে আমি আসবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, তো পরবর্তী যদি ভিডিও আসে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। পাশে বেল আইকনটা দাবিয়ে দেবে। আর যদি পার্টিকুলার স্পেসিফিক ভাবে কারো কোনো বিষয়ের উপর ভিডিও লাগে, যে কোনো সাবজেক্ট হতে পারে, কোনো বিষয় না, তো আমি তার উপরে ভিডিও বানিয়ে দেবো, তোমরা আমাকে কমেন্টে জানাবে। তো ভালো থেকো, পিস অ্যান্ড হারমোনি, আর কি বলবো, আনন্দে থেকো। গুড নাইট।